একেবারে বেনজিরভাবে পুলিশ সংবাদ মাধ্যমে যাতে সঞ্জয় রায়ের কোনো শব্দ না আসে, যে আমরা যেটা দেখলাম আগের দিন বিনীত গোয়েলের নাম প্রকাশ করলো, এই ভয়েই কি পুলিশকে দেখা যাচ্ছে প্রিজন মানে ছাদ চাপড়াতে? ঘটনা প্রবাহই বলে দিচ্ছে যে এই ইনভলভমেন্ট খুব স্বাভাবিকভাবেই যে শুধুমাত্র এই টালা থানার ওসিতে আটকে থাকবে না। বিনীত গোয়েলের নাম যেমন আগের দিন সঞ্জয় রায় প্রকাশ করলেন, এক্ষেত্রে কি আরও কারোর নাম বেরিয়ে আসতে পারে, সেই ভয়টাই কি রাজ্য সরকার পাচ্ছে, রাজ্যের পুলিশ মন্ত্রী পাচ্ছেন? যে একসময় যে পুলিশ প্রিজন ভ্যান চাপড়িয়ে যার কণ্ঠ রোধ করতে চেয়েছিলেন সে আজ শাসক দলের মুখপাত্র, আজকে যার কণ্ঠ রোধ করতে চাইছিলেন ভবিষ্যতে জানি না সে কোথায় যাবে। রাজ্যের এমপিরা মন্ত্রীরাই কি এবার পুলিশ মন্ত্রীকে সরাতে চাইছে, পদত্যাগ ইনডাইরেক্টলি বলছে যে পদত্যাগ করুক মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কি বোঝা হয়ে গেলেন এখন? তাও দেখুন অনেকদিন ধরে হুমায়ুন কবির মন্ত্রী হয়নি, যদি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রশাসনের দায়িত্ব নেই, হয়তো বা সে ভাবছে আমি হয়তো একটা দায়িত্ব পাবো, সেই জন্য হয়তো তেল মারার জন্য অনেকেই বলছেন, ও একবার বলে নিয়েছে। এটা কি কোথাও মনে হচ্ছে না যে ঘরের মধ্যেই ঘর, অর্থাৎ দলের মধ্যেই দল, পিসি ভাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বয়সের পরিণতি ওই শাহজাহানের মতো হবে হয়তো বা, অনেকেই সে কথা ভাবছেন, আমিও সে কথা ভাবনার থেকে খুব বেশি দূরে নেই। দেখা গেল 9 তারিখে মানে যেদিন ঘটনা হলো তার পরের দিনই ওয়াশরুম ভেঙে দিতে, মানে একদিকে পাবলিককে বলা হচ্ছে আমরাও ধর্ষকের ফাঁসি চাই, অন্যদিকে দেখা যাচ্ছে আবার প্রমাণ লোপাটের একটা চেষ্টা, কোনো রকম মুখ খুলতে দেওয়া যাবে না সংবাদ মাধ্যমে। সেই চোরেদের মধ্যে দেখবেন ধরা পড়ে যাওয়ার পরে মানে ধরা পড়ে যাওয়ার মুহূর্ত তৈরি হচ্ছে, গ্রামের মানুষ তাড়া করতে শুরু করেছে, তখন দেখবেন চোররাই চোর বলে আওয়াজ তুলতে শুরু করে। এক্স্যাক্টলি সেটা এখানে ঘটছে। কার্যত আজও দেখা গেল যে সঞ্জয় রায়কে যখন আদালতে পেশ করা হলো, আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে যখন আদালতে পেশ করা হলো, পুলিশকে একেবারে বেনজির ভূমিকায় দেখা গেল, যেখানে পুলিশ প্রিজন ভ্যানের ছাদ চাপড়াচ্ছে যাতে সঞ্জয় রায়ের কোনো কথা যাতে সংবাদ মাধ্যমে না আসে। এই ঘটনারই আমরা দেখেছিলাম যে 2014 সালে যখন কুণাল ঘোষকে আদালতে পেশ করা হয়েছিল, তখনও পুলিশকে সেই একই ভূমিকা আমরা দেখেছিলাম, শুধু ব্যক্তি দুজন আলাদা, একজন কুণাল ঘোষ যিনি এখন তৃণমূলের মুখপাত্র, আর এখন যাকে দেখা যাচ্ছে সঞ্জয় রায় আরজিকরে ধৃত আসামি। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, স্যারের কাছে জেনে নেব সঞ্জয় রায় যে কথাগুলো বলছে সেগুলো মূলত দেখবেন যে পুলিশ তাতে বিড়ম্বনায় পড়ছে, অর্থাৎ প্রশাসন বিড়ম্বনায় পড়ছে। এর আগে কুণাল ঘোষের ক্ষেত্রে একই জিনিস ঘটেছিল, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার অভিযোগ ছিল, পরবর্তীতে দেখা গেছে সেই কুণাল ঘোষই শাসক দলের মুখপাত্র হয়েছে এবং সে দলের নেতৃত্বের পর্যায়ে উঠে এসছে। আসলে এটাই শাসক দল চরিত্র এবং আপনি বলতে পারেন এটাই প্রশাসনের চরিত্র। আরজিকর কাণ্ডে মূল অভিযোগ যাদের বিরুদ্ধে, একদিকে যেমন সঞ্জয় রায় আছে ঠিকই, এছাড়াও পুলিশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে। তার কারণ এখনো পর্যন্ত যে দুজন গ্রেপ্তার এই সঞ্জয় রায় বাদ দিয়ে, একজন হচ্ছে সন্দীপ ঘোষ, অপরজন হচ্ছে টালা থানার ওসি। ফলে এই যে পুলিশের যে ইনভলভমেন্ট, কারণ এরকম একটি ঘটনা শুধুমাত্র টালা থানার ওসি ঘটিয়ে ফেললো, বিষয়টি মোটেও সেরকম নয়। আর এই আরজি করে এই খুন ধর্ষণের ঘটনার পরেও বেশ কিছু ঘটনা ঘটে, যেমন 14 আগস্টের রাত্রির ঘটনা। এই যে ঘটনা প্রবাহই বলে দিচ্ছে যে এই ইনভলভমেন্ট খুব স্বাভাবিকভাবেই যে শুধুমাত্র এই টালা থানার ওসিতে আটকে থাকবে না, যে তাহলে আর কারা যুক্ত, সেই নামগুলো যখন এই যে অভিযুক্ত সে বলছে তখন তার কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। আমি বলবো যে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআইকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত, যে এই তদন্ত কোনোভাবেই যাতে চেপে না দেওয়া যায়। নির্যাতিতার তার পরিবার বলছে আমাকে ঘুষ দিতে চেয়েছে, এবং সেটা একজন পুলিশ আধিকারিকের নাম উঠে এসছে। আবার দেখুন বিনীত গোয়েলের ভূমিকা, যেখানে ইনকোয়েস্ট রিপোর্টে স্পষ্টত বর্ণিত আছে যে এই ইনজুরি আছে, কোনো যুক্তিশীল মানুষ, বিশেষ করে যারা পুলিশে কাজ করছেন, এতদিন ধরে পুলিশে কাজ করছেন, তারপরেও কেন আত্মহত্যা বলতে চাইছিলেন? এই কথাগুলো যখন মানুষের মনে আসছে, মানুষ যখন প্রশ্ন করতে শুরু করছেন, খুব স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়ছেন। তাই সেই অস্বস্তি থেকে বাঁচার জন্য পুলিশ কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, পুলিশ প্রিজন ভ্যান চাপড়াচ্ছে, যাই করুক না কেন প্রিজন ভ্যান চাপড়ে এইভাবে কণ্ঠ রোধ করা যাবে না। আসলে এই দেখবেন এই বাড়িতে চুরি হয়ে যাওয়ার পরে দেখবেন যদি ধরা পড়ে যায়, যেমন 5-6 জন চোর আছে, সেই চোরেদের মধ্যে দেখবেন ধরা পড়ে যাওয়ার পরে মানে ধরা পড়ে যাওয়ার মুহূর্ত তৈরি হচ্ছে, গ্রামের মানুষ তাড়া করতে শুরু করেছে, তখন দেখবেন চোররাই চোর বলে আওয়াজ তুলতে শুরু করে। এক্স্যাক্টলি সেটা এখানে ঘটছে। দেখবেন যে তথ্য প্রমাণ লোপাট করছে
কলকাতা পুলিশ, অথচ বলছে আমরা বিচার চাই। দুটো তো একসঙ্গে হতে পারে না। একদিকে তথ্য প্রমাণ লোপাট করছেন কলকাতা পুলিশ, আবার বলছেন বিচার চাই। তো বিচারটা পাবেন কি করে? তদন্ত তো সঠিক হতে হবে, তার জন্য তথ্য প্রমাণ লাগবে। তথ্য প্রমাণ লোপাট করবে আপনার পুলিশ, আবার বলবেন সঠিক তদন্ত হোক, সঠিকভাবে বিচার হোক। দুটো কোনোভাবে একসঙ্গে সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অনাস্থা তৈরি হয়েছে, মানে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এলেই সেই রাজ্যের মানুষের অনাস্থা দূরে চলে যাবে, ভুল ভাবছে। মূর্খের স্বর্গে বসবাস করছে। এই মুহূর্তে ওদের অনাস্থা যেমনভাবে রাজ্যের মানুষের এই প্রশাসনের প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি তথা পুলিশ মন্ত্রীর প্রতি রয়েছে, তৃণমূল যতই চেষ্টা করুক আভ্যন্তরীণ কোনো সমীকরণকে পরিবর্তন করে সেই অনাস্থাকে দূর করবে, সেটা সম্ভব নয়। এটা কি কোথাও মনে হচ্ছে না যে ঘরের মধ্যেই ঘর, অর্থাৎ দলের মধ্যেই দল, পিসি ভাইপো? স্বাভাবিক, সেটা স্বাভাবিক। তৃণমূল এরকম একটি রাজনৈতিক দল, যে আদর্শহীন একটি রাজনৈতিক দল, যারা ক্ষমতা নির্ভর, ক্ষমতা সর্বস্ব রাজনৈতিক দলের, এটাই স্বাভাবিক পরিণতি। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বয়সের পরিণতি ওই শাহজাহানের মতো হবে হয়তো বা। অনেকেই সে কথা ভাবছেন, আমিও সে কথা ভাবনার থেকে খুব বেশি দূরে নেই। ববি হাকিম, ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী, তিনিই বলছেন যে পুলিশ কি করছে, বিহার থেকে আর্মস আসছে, ইন্টেলিজেন্স কোথায়? তিনিও পুলিশ মন্ত্রী, তত পুলিশের উপর প্রশ্ন তুলে দিচ্ছেন। এখন পুলিশের উপরে বা প্রশাসনের উপর আস্থা নেই, সেটা তো একটা অন্য দিক। কিন্তু এই রাজ্যে যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেটা তো পরিষ্কার। কারণ হচ্ছে এই রাজ্যে দুষ্কৃতি নির্ভর একটি প্রশাসন চলছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীদের ছাড়িয়ে এনে বলতেন যে আমি তো গুন্ডা কন্ট্রোল করি। প্রশাসনিক সবাই তিনি বলেছেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস, আবার তাকেই পরবর্তীতে এমএলএ করেছেন। আপনি যদি মানে শাসক দলের বর্তমান ফরম্যাটটি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে মূলত যারা দুষ্কৃতী, যারা দুর্নীতিগ্রস্ত, তারাই নেতৃত্বে রয়েছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই দুষ্কৃতীরা এখানে প্রমোটেড হয়েছেন। তো সেই জন্য দুষ্কৃতীরা খুব স্বাভাবিকভাবেই তারা দাপিয়ে বেড়াচ্ছেন। আর বলছেন এই অস্ত্রের ঝনঝনানি, এটা তো এই অস্ত্রের ঝনঝনানির উপর নির্ভর করেই তো শাসক দল তারা ভোট লুট করেন। যে রাজ্যের প্রশাসন আপনার, যেখানে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে উই আর স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্যের প্রশাসন আপনার, যার উপর হামলা হয়েছে তৃণমূল কাউন্সিলর, তিনিও আপনার দলের। তা প্রশাসন আপনার, যার উপর হামলা হয়েছে তিনিও আপনার দলে, এক্ষেত্রে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে বলেন তো? সাধারণ মানুষ কোথায় যাবে? দেখুন, উপনির্বাচনের দিনে আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে একজন মানুষ মারা গেছেন, তৃণমূল দাবি করছে তাদের কর্মী। তৃণমূলের আমলে তৃণমূলই সেভ না, তৃণমূলের আমলে তৃণমূলই সব থেকে বেশি আক্রান্ত। দেখুন, তৃণমূলের কর্মী মারা যাচ্ছে, তৃণমূলের কাউন্সিলরের বুকে বন্দুক ঠেকাচ্ছে। ভাগ্যিস সেদিন ট্রিগার টিপলেও গুলিটা বেরোয়নি, তাই তিনি এতদিন পর্যন্ত তিনি মারা যাননি বা তার ক্ষয়ক্ষতি হয়নি। খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল আক্রান্ত হবে। তার কারণ হচ্ছে যে দুষ্কৃতীদের উপর নির্ভর করে প্রশাসন চালান, যদি দুষ্কৃতীদের উপরে নির্ভর করেন, সেই দুষ্কৃতীরা দুষ্কর্ম করবেই।